যেই শপথ পড়া হয়ে গেছে চেয়ার বসে গেছেন, মনে মনে সমকালের ফাঁকি দেওয়ার চিন্তা ছিল যে ক্ষমতার জোরে তারপরে জাতিকে বুড়ো আঙুল দেখাবো, যেটুকু ওনাদের ভালো লাগে সেইটুকু সংবিধান, যেটা ওনাদের বিপদ সেই সঙ্গে সেটাকে আমি মানি। বিগত 12 ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত গণভোট আর জাতীয় নির্বাচন দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতাসীন দল বিএনপি জাতিকে বিস্মিত করে, হতবাক করে জাতির কাছে দেওয়া তাদের যে প্রতিশ্রুতি যে তারা জুলাই সনদে স্বাক্ষরকারী একটি রাজনৈতিক দল, শুধু জুলাই সনদে স্বাক্ষরকারী বললেও যথেষ্ট হবে না। 9 মাস ধরে জাতীয় ঐক্যমত্য যে কমিশন গঠিত হয়েছিল সকলের সম্মতিতে, যেটা ন্যাশনাল কনসেনসাস কমিশন, বিএনপির প্রতিনিধি পুরো টাইম সেই কমিশনের সব বিষয়ে আলোচনায় সামিল ছিল। কিভাবে জুলাই সনদে একমত হয়ে যাওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দেওয়া যাবে, গ্রাজুয়ালি, ক্যাটেগরিক্যালি, ওনারা কিন্তু সব ব্যাপারে আলোচনা করেছেন এবং একমত হয়েছে। 84টি ঐক্যমতের বিষয়, তার মধ্যে 47টি সাংবিধানিক সংস্কারের বিষয়, এগুলো আইনি ভিত্তি দিতে গেলে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের প্রয়োজন। জুলাই জাতীয় সনদ এর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, রাষ্ট্রপতির আদেশ প্রয়োজন। সেই আদেশ তারপরে এটা গণভোটে যাবে, সেখানে হার জয়যুক্ত হলে সরকারের গেজেট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, সেখানে এটা অনুমোদন হবে এবং সংশোধিত এটা সংবিধানের অংশ হিসেবে তফসিলে অন্তর্ভুক্ত হবে। কিন্তু ওই যে আমি বলেছি, হতবাক এবং বিস্মিত জাতি জুলাই সনদে স্বাক্ষরকারী একটি দল সংবিধান সংস্কারে, রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের মৌলিক বিষয়ে ওনারা নোট অফ ডিসেন্ট দিলেন। কিন্তু গণভোটে যে 4টি প্রশ্নে জনগণ প্রায় 5 কোটি মানুষ যে ভোট দিল, এই গণভোটের এই ব্যালটে কিন্তু নোট অফ ডিসেন্ট নেই। 5 কোটি মানুষ ভোট দিয়ে কিন্তু তাদের নোট অফ ডিসেন্ট খারিজ করে দিয়েছে। ওনারা বলেন সংখ্যাগরিষ্ঠ আমরা যা ইচ্ছা তাই পার্লামেন্টে করতে পারি। আমাদের হামিদুর রহমান আজাদ ভাইও বলেছেন, আরো অনেক নেতৃবৃন্দ শেয়ার করবেন, এখানে অনেক আইনজ্ঞ আছেন, যেটা আমাদের সংবিধানের আর্টিকেল 7 পরিষ্কার করা হয়েছে, উইল অফ দ্য পিপল ইজ সভরেন, জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ। গণভোটে ভোট দিয়েছে প্রায় 5 কোটির মতো মানুষ। গণভোট সংবিধানে থাকতে হয় না, গণভোট বারবার হয়েছে, সে হিস্ট্রি বলে আমরা এখানে সময় ব্যয় করবো না। এটা নিয়ে জাতীয় সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ, পার্লামেন্টের মেম্বাররা বিতর্কে অংশ নিচ্ছেন। সংবিধানের একজন ব্যক্তি শুধু সংবিধান সম্পর্কে তার ইচ্ছা মতো ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। আজকে 11 দলীয় ঐক্যের বৈঠকে আমরা এটা নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করেছি, আমরা এটা নিন্দা করি। দেশের বড় বড় আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতি বিশ্লেষকরা পার্লামেন্টের বাইরে গোল টেবিল করছেন, সেমিনার করছেন, তাদের এই ব্যাখ্যা যে ঠিক নয়, জনগণের অভিপ্রায়ের উপরে কোনো আইন চলে না, তার যথেষ্ট আইনি ব্যাখ্যা কিন্তু তারা দিচ্ছে। সাংবাদিক বন্ধুগণের দেশবাসী, আমরা মনে করি এই সংকট বিএনপি তৈরি করেছে, ফলে এই সংকট তাদেরকেই সমাধান করতে হবে এবং সেই সমাধানের রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়। পার্লামেন্টে সেশন চলছে, আমাদের পরিষ্কার 11 দলীয় ঐক্যের কথা হচ্ছে, যেটা পার্লামেন্টে আমাদের নেতৃবৃন্দ বলছেন যে বিএনপি প্রেসিডেন্সিয়াল অর্ডার অনুযায়ী, যে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ যে গঠন হওয়ার কথা, শপথ নেওয়ার কথা বিরোধী দল নিয়েছে, ওনারা নেননি, ওনারা সেই শপথ নিতে পারেন। এখনো সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বান করতে পারেন, প্রাইম মিনিস্টারের সাজেশনে রাষ্ট্রপতি রাখতে পারেন। সেই সংস্কার পরিষদের বৈঠকে জুলাই সনদের গণভোটের যে ফলাফল হয়েছে, ব্যালটে যে প্রশ্নগুলো ছিল, যে 5 কোটি লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে 5 কোটি মানুষ, এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারে, সে সময় এখনো আছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে
যে পথে তারা হাঁটছেন, কেন এটা জাতি বুঝতে পেরেছে, যেসব ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সংবিধান এবং রাষ্ট্র সংস্কৃতি ইম্পর্টেন্ট ইস্যুতে তারা নেগেটিভ করেছেন। যেমন প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবে না, কমিশন একমত, সব দল একমত, ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। কেয়ারটেকার সরকার পদ্ধতির ব্যাপারে একটা পয়েন্ট ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। আপার হাউস পিয়ার পদ্ধতিতে হবে, সেখানে ওদের নোট অফ ডিসেন্ট আছে। তারপরে কয়েকটা কনস্টিটিউশনাল পোস্ট, চিফ জাস্টিস, কেয়ারটেকারের প্রধান, অ্যান্টি কারাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, দুদকের চেয়ারম্যানের নানান সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারে বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো, যেটা আগের সংবিধানে ছিল, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ইচ্ছাই এখানে পূরণ হতো। কিন্তু আলহামদুলিল্লাহ ঐক্যমত্য কমিশন এবং 33টি দল আমরা একসাথে লম্বা সময় মিটিং করে আমরা একমত হয়েছি যে এই জায়গাগুলোতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য আনতে হবে। প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতার অধিকারী করা যাবে না, যে কারণে প্রশাসনে দলীয়করণ, দুর্নীতি, কর্তৃত্ববাদী শাসন বাসা বাঁধে। এই ভাঙার জন্যই কিন্তু এই কমিশনটা হয়েছিল। সেইখানে বিএনপি কিন্তু এই যে কয়েকটা পয়েন্ট বললাম, সব জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই জন্য গণভোটের ফলাফল যদি পুরোপুরি অক্ষরে করে মানতে হয়, জাতীয় সংসদে বই দেখিয়ে তো একজন নেতা বলেন এই জাতীয় সনদের সব অক্ষরে অক্ষরে আমরা মানব, তো তার অর্থ কি দাঁড়ালো? গণভোটে যা গিয়েছে ব্যালটে, ওখানে তো জুলাই সনদের সম্পূর্ণটাই গিয়েছে। অক্ষরে অক্ষরে মানেন, তাই 10টা নোট অফ ডিসেন্ট বাদ দেন, 5 কোটি মানুষ ভোট দিয়ে আপনার নোট অফ ডিসেন্টকে কিন্তু খারিজ করে দিয়েছে। তা মানেন না, শুভঙ্করের ফাঁকি দিয়ে জনগণকে ভুল বুঝাচ্ছেন যে সব মানবে। তো মানলে আপনি সংবিধান সংস্কার পরিষদে শপথ পড়েন, তার অধিবেশন ডাকতে বলুন প্রাইম মিনিস্টার, এবং এটি সংবিধান অন্তর্ভুক্ত হোক। এটার অর্থই হল সবকিছু মান, এটা ওনারা করবেন না। সেই জন্য আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের আল্লাহ মামুন হক তিনি এটিকে সভাপতিত্ব করেছেন। আমরা এটা একমত হয়েছি যে এই সংকট বিএনপি তৈরি করেছে, এই সংকট বিএনপিকেই সমাধান করতে হবে। আমরা মনে করি আমাদের বিরোধী দল নেতা এবং বিরোধী দলের চিফ পরিষ্কার করে বলেছেন, আমরা দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। যে সংকট পার্লামেন্টে সমাধান করা সম্ভব, যে বিতর্ক এখানে নিষ্পত্তি করা সম্ভব, সেটাকে যদি ওরা রাজপথে ঠেলে দিতে চান, তো আমাদের তো আমাদের তো আর কোনো পথ থাকবে না। জনগণ আমাদেরকে রায় দিয়েছে, জুলাই সনদে গণভোটে তারা সম্মতি দিয়েছে, পার্লামেন্টে ভোট দিয়েছে। উই আর কমিটেড টু দ্য পিপুল, আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যদি সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কাছে যদি জনরায় তুচ্ছ হয়, গৌণ হয়, উপেক্ষিত হয়, তাহলে আমাদের আর কোনো পথ নেই। আমাদের যে জনগণ রায় দিয়েছে, আমাদের সেই জনগণের কাছেই যেতে হবে। সেই কারণেই আজকে এই কর্মসূচি আমরা 4 তারিখে বিক্ষোভ করেছি কেন্দ্রীয় 11 দলের উদ্যোগে। আর এই কর্মসূচি শুনলেন আমাদের মহানগরীতে, জেলায় আমরা কর্মসূচি ছড়িয়ে দিচ্ছি গ্রাজুয়ালি, একটার পর একটা। আমরা সারা দেশে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলনকে আমরা গ্রামে, গঞ্জে, শহরে, নগরে ইনশাআল্লাহ আমরা ছড়িয়ে দেব। উই হ্যাভ নো অল্টারনেটিভ, আমাদের কোনো বিকল্প নেই। এই জন্য সরকারকে ঠান্ডা মাথায় চিন্তা করে, কেবলই সরকারের শুরু, 1 মাস কেবল গেল, এক্ষুনি যদি কর্তৃত্ববাদী শাসনের মতো সেই ফ্যাসিবাদী যুগের দিকে আপনারা আবার ধাবিত হন, সংঘর্ষতার জোর দেখান, দলীয়করণের মতো সবকিছু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ইচ্ছায় হবে, আমরা বলেছি না। সরকারি দল, অপোজিশন, জুডিশিয়ারি, বিশেষজ্ঞ লোকদেরকে নিয়ে এই সমস্ত কনস্টিটিউশনাল পোস্টে আমরা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি করবো। ওনারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তার অর্থই তো হলো কর্তৃত্ববাদী শাসনের দিকে যাও, তার অর্থই তো হলো দুর্নীতির দিকে চলে যাও। এর জন্যই তো আমরা সংস্কৃতিক জীবন দিয়েছি, 30-40 হাজার লোক আহত হয়ে রক্ত দিয়েছে, তারা কান্নাকাটি করছে। তখন দেখছি তো যে তাহলে 1 মাস 1.5 মাস যে পারলো না, ফ্যাসিবাদের দিকেই কদম কদম তারা এগিয়ে চলেছে। বিরোধী দলীয় নেতা আমাদের বলেছেন, আমরা কদম কদম এগিয়ে চলাকে আমরা কদমে কদমে আমরা এটা প্রতিবাদ করব জনগণকে নিয়ে। আমরা জনগণের এই জুলাই সনদের পক্ষে যে রায় তারা গণভোটে দিয়েছে, এটা বাস্তবায়নের জন্য জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলন করবো ইনশাআল্লাহ।
কিন্তু আমরা দুঃখিত, বিএনপি মহাসচিব হুমকি দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রাজপথের আন্দোলনকে তারা দমন করবেন, এটা আর হবে না, ওইটা হবে না। এই সব ভাষাই হচ্ছে আওয়ামী লীগের ভাষা। এটা ফ্যাসিবাদের ভাষায় তারা এখন আবার কথা বলছে। চেঞ্জটা কি হলো? আপনি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, দায়িত্বশীল বিরোধী দলকে ভূমিকা পালন করতে দিবেন না। পার্লামেন্টে একটা মন্তব্য প্রস্তাব আনা হল, আপনি টক আউট করে দিলেন। মাননীয় সংসদ নেতা এবং স্পিকার মহোদয়কে বলবো, আপনারা পার্লামেন্টে স্বীকার করেছেন বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে এটি প্রথম উদাহরণ তৈরি করেছেন যে কখনো সরকারি দল মুলতবি প্রস্তাব আনে না। আপনারা দিনের কার্যসূচি মুলতবি করে আপনারা আবার বিরোধী দলের আনা এই মুলতবি প্রস্তাবের কাউন্টার করার জন্য আরেকটা প্রস্তাব এনে আপনারা সেখানে আলোচনা করেছেন এবং সেটা ব্যালেন্স করার জন্য সেটাকেও আপনারা টক আউট করেছেন। বাংলাদেশের সংসদীয় রাজনীতি আছে এই একটা খারাপ নজির আপনারা তৈরি করেছেন যে মুলতবি প্রস্তাবের অধিকার হচ্ছে বিরোধী দলের, সেটাকে আপনি সরকারি দলে গিয়ে আপনি বিরোধী দলকে মোকাবেলা করার জন্য একটা ভোতা হাতিয়ারকে ব্যবহার করছেন। এই জন্য আমরা বাধ্য হয়েছি জনগণের কাছে যেতে, জনগণের আশা পূরণ হওয়া পর্যন্ত, গণভোটের রায় পূর্ণ হওয়া পর্যন্ত, সফল হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন ইনশাআল্লাহ চলবে। যদি আমরা দেখি পার্লামেন্টে বিরোধী দলকে অনার করা হচ্ছে, কোন আলোচনা এবং জনরায় অনুযায়ী এটাকে সমঝোতার দিকে যাচ্ছে, আমরা নিয়মতান্ত্রিক ভাবে সরকারকে we are ready to give all kinds of cooperation with the government, আমরা রাজি আছি। কিন্তু ঠেলে দেবেন না। এত রক্তের পরে একটা শান্তিপূর্ণ সহ অবস্থান, সহমর্মিতা, পলিটিক্যাল যে ডেমোক্রেটিক কালচার, সন্ত্রাস মুক্ত, ভায়োলেন্স মুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশের জন্য আমাদের তারুণ্যের যে শক্তি রক্ত দিয়েছে সেই দিকে কিন্তু আবার ঠেলে দিবেন না, এটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। তারপরে আমাদের জনদুর্ভোগ, মমনুল হক সাহেব বলেছেন জ্বালানি লজ্জাও করে না, যতবার জ্বালানি নিয়ে কথা বলার চেষ্টা করতে সুযোগ দেয়নি। বিরোধী দলের একজন নেতা ব্যারিস্টার নাজিব মোমেন এই জ্বালানি সংকটের জন্য উনি নোটিশ দিয়েছিলেন, স্পিকার সে নোটিশকে খারিজ করে দিলেন, আলোচনা হতে দেওয়া হলো না। প্রশ্নোত্তরে যখন বলা হচ্ছে তখন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী, অন্য মন্ত্রীরা উত্তরে বলছেন দেশে কোনো জ্বালানি সংকট নেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন আজব ব্যাপার, মানুষ আছে পেট্রোল পাম্পের বিশাল বিশাল শত শত গাড়ির লাইন, মাটির নিচে গ্যালন গ্যালন পেট্রোল ঢোকানো হচ্ছে, বাঁশবাগানে পেট্রোল পাওয়া যাচ্ছে, কবরস্থানে পেট্রোল পাওয়া যাচ্ছে, পাম্পে লম্বা লাইন, আর মন্ত্রী পার্লামেন্টে হাসেন আর বলেন সংকট নেই। তো ভাই কেন এই লম্বা লাইন? ম্যানেজমেন্ট আমাদের মমনুল হক সাহেব বলেছেন যে দুর্নীতি, সিন্ডিকেট, অব্যবস্থাপনার চরম সংকটে জাতিকে ঠেলে দিয়ে এই সরকারের পক্ষে যে দেশ চালানো সম্ভব নয়। ওনারা নিজেদের ভাগ্য বদলাবার ধান্দায় আছেন, জাতির ভাগ্য বদলাবার ধান্দায় ওনারা নাই। এই জন্য হাম কিভাবে আমাদের শিশুদের কষ্ট দিচ্ছে, উদ্বেগ বাড়ছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জ্বালানি দ্রব্যমূল্য যেমন বাড়ছে, সামনে বড় মৌসুম, কৃষিতে শেষ সংকট তৈরি হচ্ছে। আজকাল আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে ধান কাটতে, বাড়িতে আনতে, মাড়াই করতে সব জায়গায় যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, সবটা ক্রাইসিস হচ্ছে জ্বালানির কারণে। তো কৃষিতে সংকট হবে, দ্রব্যমূল্য বাড়বে, রেমিটেন্সের উপরে প্রভাব পড়বে, যানবাহন আস্তে আস্তে স্থবির হয়ে চলে যাবে। তো এই কারণে সরকার সেদিকে নজর নেয়। আমাদের ভোলার এক নারী নেত্রী, জামাত ইসলামের মহিলা নেত্রীকে একটা পোস্ট দেওয়া হয়েছে, হ্যাঁ সেটা হচ্ছে আজকে, কিন্তু কেন একটা সিম্পল কি বলে ফেসবুকে সে একটা পোস্ট, একটা স্ট্যাটাস দিয়েছে, ন্যায়সঙ্গতভাবে শেয়ার করেছে। আপনি তাকে একজন নারীকে, তার প্রতিবন্ধী বাচ্চাকে ফেলে রেখে তার থেকে গ্রেফতার করে হাত পড়া করে নিয়ে গেলেন। লজ্জা করা উচিত। যারা আইসিটি অ্যাক্টের কথা বলেন, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ প্রেসের কথা বলেন, পুলিশদের জিজ্ঞেস করলে বলে এটা ঊর্ধ্বতন কি কর্তৃপক্ষের নির্দেশে আমরা এটা করেছি। কর্নেল অলি আমাদের 11 বিলক্ষের অন্যতম শীর্ষ নেতা, বীর বিক্রম, তার এলাকায় বিএনপির পক্ষ থেকে তাকে অপমান করার জন্য পুষ্পোত্তর লেখা দাহ করা, অসত্য কথা বলে তাকে গালিগালাজ করে জাতির থেকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা 11 দলের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম, তাকে আপনি রাজাকার বলছেন। রাজাকার তো আপনারা সবাইকে বলছেন, কাউকে বাদ দেন নাই। মেজর দলিলকেও বলেছিলেন, যিনি বলেছিলেন অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা। অর্থাৎ
ফ্যাসিবাদ বিরোধী, কর্তৃত্ববাদী এবং দিল্লির আধিপত্যবাদ বিরোধী রাজনীতির সাথে যারা থাকবে আপনাদের পাশে তারা সব রাজাকার। যারা এই হকের পথে সত্যের পথে থাকবে আপনার কাউকে রাজাকার মধ্যে বাঁধবেন। ফলে আমরা 11 দলের পক্ষ থেকে কর্নেল ওলি আহমদ বীর বিক্রম আমাদের পক্ষের একজন শীর্ষ নেতার বিরুদ্ধে সরকারি দলের কর্মীদের ওই এলাকায় যা করা হচ্ছে তার তীব্র নিন্দা জানাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলবো আপনি সেখানে পদক্ষেপ নিয়ে আপনার দলের এই সমস্ত কর্মীদেরকে আপনি নিবৃত্ত করুন। জাতির একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের একজন সিনিয়র পলিটিশিয়ান, তার মর্যাদা রক্ষা করা সরকারের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। আমরা তার প্রতি এই আচরণের তীব্র নিন্দা এই 11 জন লোকের পক্ষ থেকে জানাচ্ছি। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে নানান অজুহাতে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, মিটিং এ বাধা দেওয়া হচ্ছে। আর চাউল খালকাটা ইমামের বেতন দিয়ে মুখরোচক করে দেশটা খুব জমানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু গ্রামে গঞ্জে খবর চরম অসন্তোষ, ভাগাভাগি, লুটপাট, অসন্তোষ, গোপিং খেলাখেলি চলছে, আইন শৃঙ্খলার চরম অবনতি। তো ফলে 5 বছরের 1.5 বছর যায় নাই, আল্লাহ জানে 5 বছরের জাতির কপালে কি আছে। এক করে সংযত হন, এক করে বিবৃত হন। সামনে সময় বলে দেবে। আর উনি যখন সংবিধান নিয়ে পার্লামেন্টে কথা বলেন, দেশের মানুষ তখন হাসে। সংবিধানকে এত তুচ্ছ করে বলা হয়েছে, মনে যেন আর কেউ সংবিধান বোঝে না। অনেকে আমাকে প্রশ্ন করে, বাংলাদেশে কি পার্লামেন্ট, আদালত, সংবিধান কি একজনই? আর কোন সংবিধান বিষয়ক আইনজীবীরা নাই? এটার উপরে বহু আলোচনা, সেমিনার, আর্টিকেল, সব ব্যাখ্যা আছে, এখানে আমরা সময় ব্যয় করতে চাই না। এই কথা বলে ওনারা নিজেরাই অপরাধী। উনি তো ঐক্যবদ্ধ কমিশনে ছিলেন। প্রেসিডেন্সিয়াল অর্ডারটা হয়েছে 13 নভেম্বর, ভোট হয়েছে 12 ফেব্রুয়ারি। এই অর্ডার অবৈধ, রাষ্ট্রপতির এখতিয়ার নাই, এখানে শপথ নেওয়া যায় না। বুঝাবেন এই কথাগুলো আপনি ঐক্যবদ্ধ কমিশনে আলোচনার সময়, এটা যে গণভোটে যাবে, এটা ব্যালটে যাবে, প্রেসিডেন্সিয়াল অর্ডার হবে, আপনি সব জানতেন, একটা আপত্তিও করেন নাই। এটা রেকর্ড দেখেন যে আপত্তি করেছেন। আদেশ জারির পরও কয়েক মাস সময় গেছে, 13 জানুয়ারির পর একটা আপত্তি নেই। যেই শপথ পড়া হয়ে গেছে, চেয়ার বসে গেছেন, মনে মনে শুভঙ্করের ফাঁকি দেওয়ার চিন্তা ছিল যে ক্ষমতার জোরে তারপরে জাতিকে বুড়ো আন্দোলন দেখাবো। কেন এই প্রশ্নের উত্তর দিন না ওনারা? এই 3-4টা মাস ওনার জন্য প্রতিবাদ করেন, এখন যত প্রতিবাদ করছেন। আর এই কথা তোমার কোনো জবাব নেই। ইউনূস সাহেব কিভাবে আসলেন, হাসিনা কিভাবে গেলেন, অ্যাটর্নি জেনারেল কিভাবে শপথ নিলেন, পার্লামেন্ট কিভাবে হলো, গণভোট কিভাবে হলো, কোথায় সংবিধান ছিল? এর জবাব ওনারা দেন না। ওনারা ওই বলেন যে যেটুকু ওনাদের ভালো লাগে সেইটুকু সংবিধান, যেটা ওনাদের বিপদ সেই সঙ্গে সেটাকে আমি মানি। থ্যাংক ইউ। আমরা আপনারা সাংবাদিক সচেতন, সবাই আপনারা জানেন।